কি হাই, সব কোথায়? সব কোথায় গেলে? অনেকদিন পর এসে গেছি আবার। সব জয়েন করো তাড়াতাড়ি, ঝটপট করে জয়েন হয়ে যাও। অনেকদিন পর এসে গেলাম আবার তোমাদের কাছে গল্প নিয়ে। হ্যালো, সব কোথায় আছো তো? সব একটু জয়েন হও। বুঝতে পারছি না, না হলে সব একটু এসো, একটুখানি জয়েন হও আর কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা এসেছো। প্রোগ্রামটা তাহলে শুরু করব। এসছে? হ্যালো, কোথায় গেলে সব? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তোমরা কি নাকি অ্যাপ্রুভ হয়নি নাকি ঠিক বুঝতে পারছি না প্রোগ্রামটা। কি জানি কি কিছু ইস্যু হচ্ছে নাকি সেটাও তো বুঝতে পারছি না, কিছু বোঝা যাচ্ছে না। হ্যালো, কাউকে দেখতে পাচ্ছি না। আমি তো বুঝতেও পারছি না, প্রোগ্রামটা শুরু করব তো। তোমরা একটু জয়েন করো, একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আমাকে দেখতে পাচ্ছো। চলছে? হ্যালো, মানে কজন হয়েছে? হ্যালো, ঠিক আছে, তাহলে আমি গল্প শুরু করে দিচ্ছি। হ্যাঁ, অনিন্দিতা মুখার্জি বলছে হাই। হাই। হাই অনিন্দিতা, কেমন আছো? হ্যাঁ, অনেকদিন পর আসলাম আমি, মানে তোমাদের কাছে তো। যেহেতু আমি এখনো বুঝতে পারছি না কজন হয়েছে, তো রাতটা হয়ে যাচ্ছে তো তাই আমি গল্প শুরু করে দেই। হ্যাঁ, পরে যারা আসবে তারা শুনে নেবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি গল্প শুরু করে দিচ্ছি। হ্যাঁ হুম, বলো। আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তো আজকে আমি তোমাদেরকে যেই গল্পটা আমি আজকে মানে শোনাবো মনে করে এসেছি। তো গল্পটা হচ্ছে খুবই মানে এটা গত মাসের একটা গল্প আমি তোমাদেরকে বলছি। তো এখন গল্পের আমি স্থানকাল পাত্র মানে বলতে পারছি না, কেননা সেটা আমাকে কেউ বলতে, মানে যে গল্পটা বলেছে তো সে আমাকে, মানে তার জীবনে হয়েছে, তো সেই কারণে সে আমাকে বলেছে যে অন্তত মানে জায়গাটা অন্তত না বলতে। হ্যাঁ, আর ওর ডাক নামটা হচ্ছে, ওকে অনামিকা, অনামিকা এরকমই আর কি মানে ডাকা হয়। হ্যাঁ, তো অনামিকার হাজবেন্ড, ওরা দুজন মানে একটা বাড়ি ভাড়া, একটা বাড়ি, তিনতলা একটা বাড়ি, মানে ওরা ভাড়া নিয়েছে। হ্যাঁ, তো একতলার মধ্যে যে বাড়িওয়ালা, যে সে থাকে একতলাতে। হ্যাঁ, আর দোতলাটা নিয়েছে হচ্ছে অনামিকারা। তো দোতলার যেই মানে বাড়িটা নিয়েছে, তো সেই বাড়িটার মানে এমন একটা যে তিনতলার ছাদে যেতে গেলে মানে অনামিকারাও যেতে পারে, আর হচ্ছে অনামিকারাও যেতে পারে, মানে অনামিকারা যেই বাড়িটা নিয়েছে অনামিকাও যেতে পারে, বাড়িওয়ালাও যেতে পারে। হ্যাঁ, তো যখন অনামিকার হাজবেন্ড বাড়িটা দেখতে গিয়েছিল, তো সেই সময় কি হয়েছে, ওরা বাড়িটা দেখে ওরা মোটামুটি পছন্দ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, পছন্দ যখন বাড়িটা হয়েছে, তো সেই সময় ওরা পুরো অ্যাডভান্স দিয়ে মানে 1 মাসের অ্যাডভান্স দেয়। হ্যাঁ, তো 1 মাসের অ্যাডভান্স দেওয়ার পরে
কি হয়েছে, ওরা মানে যখন পুরো বাড়িটাতে ঢুকেছে, তো সেই সময় কি হয়েছে, সব যখন ঘুরে ঘুরে দেখছে, তো তখন কি হয়েছে, ওদের ঘরটা মানে মনে হচ্ছে কি, যেহেতু দেখো তখন অবধি তো ঘরটা ফাঁকা ছিল, তো সেই কারণে জানলা দরজা বন্ধ ছিল। বন্ধ থাকাকালীন যখন ওরা জানলাগুলি খুলে যখন ওরা ঘরে ঢুকেছে, তো ঘরে ওদের মনে হচ্ছে কি যে ঘরের হাওয়াটা প্রচণ্ড ভারী, মানে একটু শ্বাসকষ্ট টাইপের, এরকম একটু খুব মানে হাওয়ার আর্দ্রতাটা মানে এইরকম যে মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছে, একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, ওরা ফার্স্ট টাইম তো ভেবেছে যে জানলা দরজা বন্ধ ছিল, সেই কারণেই হয়তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো যাই হোক, ওদের খুব পছন্দ হয়েছে, ঘর নিয়েছে, ঘর নিয়ে ওরা স্বামী স্ত্রীতে মিলে ঘরটাকে বেশ ভালো মতন সাজিয়ে গুছিয়ে নিয়েছে। তো ঘরটাকে যখন ওরা সাজিয়ে গুছিয়ে নিয়েছে, তো ফার্স্ট টাইম ওরা দেখলো যে মানে অনামিকা নিজে হচ্ছে মানে অনলাইনে ও অর্নামেন্টস বিক্রি করে, জানো তো, লাইভ করে, আর হচ্ছে হাজব্যান্ড চাকরি করে। তো অনামিকা খুব ফরওয়ার্ড একজন মেয়ে, খুব মানে এই মানে যেহেতু ও একটা প্রফেশনের মধ্যে আছে, যে ও এই লাইভ করে, অনেক মানে ওর যে ও জুয়েলারির ব্যবসাটা করে, তো সেইখানে ওকে কি করতে হয়, মানে ও মালটা ডেলিভারি করে, আবার মাল তৈরি করার জন্য যেখান থেকে তৈরি করে সেইখান থেকে ওকে যেতে হয় মাল আনতে, তো ও সবসময় না একটু ব্যস্ত থাকে। তো এখন কি হয়েছে, ফার্স্ট টাইম ও যখন ওই বাড়িতে এসেছে, তো ওর মনে হচ্ছে কি, মানে ওর একটা টিয়া পাখি আছে, জানো তো, ওর একটা টিয়া পাখি আছে, আর ওর এটা শখ, টিয়া পাখি পোষা ওর একটা শখ। তো যেই সময় ও টিয়া পাখিটাকে স্টিকার আসছে না, আচ্ছা, তো এভাবে কথা বলা যায় স্ট্যাচুর মতন। তো যাই হোক, এখন কি হয়েছে, ও যখন টিয়া পাখিটা, ও একটা জিনিস ফলো করলো যে এই বাড়িতে আসার পরে হঠাৎ কেন জানি ওই খাঁচাটার মধ্যে টিয়া পাখিটা প্রচণ্ড পরিমাণে ছটপট ছটপট করছে, মানে এতটা ছটপট করছে যে ও ওই মানে খাঁচাটার মধ্যে ও থাকতে চাইছে না, মানে একটা আলাদা রকমের ছটপটানি, যেটা কিনা ওই টিয়া পাখি কোনোদিন করতো না। হ্যাঁ, যেটা এই বাড়িতে এসে টিয়া পাখিটা শুরু করেছে, এতটা ছটপট করছে, তো মনে হচ্ছে যে খাঁচা ভেঙে ও ওই বাড়ির থেকে ও বেরিয়ে যাবে, ওর ঠিক এইরকম একটা মনে হচ্ছে। হ্যাঁ, তো সেই সময় এখন ও ব্যস্ত, অনামিকাও ব্যস্ত, অনামিকার হাজবেন্ডও ব্যস্ত, ওরা ভাবছে কি জানি পাখিটা এরকম কেন করছে। তো তখন অনামিকা কি করলো, ও তখন যে পাখি 3 দিন ধরে এই জিনিসটা খেয়াল করলো যে মিঠু কিছুতেই 3 দিন ধরে খাবার দেওয়া হচ্ছে, খাচ্ছে না, আর প্রচণ্ড চঞ্চল, মানে ও পারলে খাঁচা, মানে ওর যেন কিছু একটা ওই খাঁচাটার মধ্যে, ওই বাড়িটার মধ্যে, মানে মিঠুর কিছু একটা এমন হচ্ছে যে ও থাকতে পারছে না। তো সেই ব্যাপারটা তো আর ওরা তো সেই টাইমে খেয়াল করেনি, তো যার জন্য ও এই ব্যাপারটাকে বুঝেও না বোঝার ভান করে যে ওর কিছু একটা হচ্ছে এরকম একটা করেও ওরা ব্যস্ত, ওদের কাজ নিয়ে ওরা ব্যস্ত। তো প্রায় 4-5 দিন যখন হয়েছে ওই বাড়িটাতে আসার পরে, মিঠু ওই রকম একই নাগাদ তার সিস্টেম মানে চলছে যে ও ছটপট করছে। আর একটা জিনিস হয়েছে যে মিঠু কিচ্ছু খাচ্ছে না, যেই খাবারটা দেওয়া হয়েছে মিঠুকে, মিঠু একদিনও মানে 5টা দিন ও ওই খাবার ও খায়নি। তো যখন খাবারটা খাচ্ছে না, তো তখন অনামিকা কি করেছে, একটা ডাক্তারের সাথে এরকম পরামর্শ করে, ডাক্তারের সাথে কথা বলে কিছু লিকুইড খাবার দিয়েছি, মানে ওষুধ দিয়েছিল ডাক্তার, যে জলের সাথে মিশিয়ে আর কি মিঠুকে খাওয়াতে। তো ও তো নিজেকে নিয়ে, নিজের কাজ নিয়ে ব্যস্ত, তার ভেতর থেকে যতটা সম্ভব, এদিকে নতুন এসেছে, ঘরও গোছাচ্ছে, সরি, তার ভেতর থেকে ও মিঠুরও দেখাশোনা করছে। তো একদিন হঠাৎ ও ঘুম থেকে উঠে দেখে যে মিঠু মানে
পুরো একদম মানে টান টান হয়ে খাঁচার মধ্যে মরে পড়ে রয়েছে। হ্যাঁ, তো তখন অনামিকা একদম ছুটে যখন খাঁচাটার কাছে যায়, তখন দেখছে যে মাথাটা, এখন দেখো পাখির যদি মাথাটা মোটকে মানে উল্টে গিয়ে থাকে, সেটা তো বোঝা যাচ্ছে না যে আসলে পাখিটার মাথাটা গলাটা মটকানো রয়েছে না পাখিটা মরে গিয়ে গলাটা ওরকম বেঁকে গিয়ে ঝুলে রয়েছে। ওরা সেই জিনিসটা বুঝতে পারেনি। না বুঝতে পেরে অনামিকা একটুখানি কান্নাকাটি করে ঠোরে যে খুব ভালোবাসতো, তো একটা সন্তান স্নেহে মানুষ করেছিল, দিয়ে মনটা খুব খারাপ। ও তখন কি করেছে, পাখিটাকে যেরকম জলে দেয় পুকুরের জলে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। এবার মনটা খুব, ওদের স্বামী স্ত্রী দুইজনেরই মনটা খারাপ। তো যাই হোক, এর মধ্যে বেশ কটা দিন পর ওর লাইভ ছিল। হ্যাঁ, তো সেই সময় যখন ও পুরো মানে ও জুয়েলারিগুলি পরে পরে যখন ও লাইভ করছে, তো সেই সময় মানে লাইভ চলাকালীন কমেন্ট আসছে যে দি তোমার পাশে কে। তো সত্যি কথা বলতে মানে অনামিকার একা ঘরে একাই, আর যেহেতু হাজবেন্ড বেরিয়ে যায়, ওর লাইভ করবার জন্য ও একটা পার্সোনাল ঘরের মধ্যে ও লাইভ করে, কেননা ওর তো এগুলি দেখাতে হয়, কমেন্ট পড়তে হয়, এই করতে হয়, লোক থাকলে তোর অসুবিধা হয়। তো সেই কারণে ও দুবার তিনবার ও যখন লাইভ চলাকালীন যখন কমেন্টটা আসছে যে দি তোমার পাশে কে, তো সেই সময় অনামিকা কি করেছে, ও ঘুরে পেছনটা যখন দেখেছে, তো ও দেখছে কিচ্ছু নেই। হ্যাঁ, তো আবারও লাইভ করছে। তো সেই সময় আবার কমেন্ট এসেছে যে দি তোমার পাশে কে, মানে দু তিনজন যখন কমেন্টটা করেছে, তো সেই সময় ও পেছন ফিরে দেখে সত্যি কেউ নেই। তা ও সেই সময় ভেবেছে যে অনেক সময় হয় কি, কিছু সংখ্যক লোক আছে যে তারা কিনা ডিস্টার্ব করতে চায় প্রোগ্রামটা নষ্ট করার জন্যে, ও কিন্তু সেইটা ভেবেছে। তো যাই হোক, ও তখন আর কিছু বলেনি, না বলে ও প্রোগ্রাম শেষ করেছে। আবার যেরকম ও ডেলিভারি মাল করে এই সেই করে। তো এই সমস্তর মধ্যে একদিন কি হয়েছে, ওর ঘরের বালকনি থেকে, মানে ও যেই তিনতলায় জামা কাপড় মেলতে যেত না, আর একটা জিনিস হচ্ছে, ও যখন ওই বাড়িটাতে গেছে, একটা জিনিস ও খেয়াল করছে যে বাড়িওয়ালি যে মানে ও বাড়িওয়ালিকেই দেখেছে, আর অন্য কোনো ফ্যামিলি তাদের আছে কিনা দেখেনি। আর কোনোদিন ওই বাড়িওয়ালি এক বেলার জন্যেও অনামিকার ঘরে উকি দেয়নি বা আসেনি বা অনামিকার সাথে কথা বলেনি। তো সেই কারণে অনামিকারাও আর ওই বাড়িওয়ালির সাথে সেইভাবে আলাপ করা হয়নি। হ্যাঁ, তো যাই হোক, এখন ওই ও যখন ওর দোতলার ব্যালকনিতে ও যখন জামা কাপড় মেলতে যায়, তো সেই সময় ও খেয়াল করেছে যে একজন বয়স্ক ভদ্র মহিলা, মানে কেন জানি ওই বলছে যে আমার ব্যালকনির দেখে তাকাতে তাকাতে উনি আসে একটা ওই ও মেন মেন মানে বাড়িওয়ালিরা যে দিকটা থাকে সেইটা হচ্ছে মেন রাস্তার ওপরে, আর ও যে দিক পাশটা থাকে পেছনটা, ওটা দিয়ে একটা বাইলেন আছে। তো ওই বাইলেন থেকে যেন ওই মাসিমা ওই বাইলেনের কোথার থেকে আসে সেটা ও খেয়াল করলো না, দেখলো এসে এক নাগাড়ে ওই ওর ব্যালকনির দিকে এক নাগাড়ে তাকিয়ে রয়েছে। তো ফার্স্ট দিন যখন এই জিনিসটা অনামিকা খেয়াল করেছে, তো ও যেহেতু ব্যস্ত মেয়ে, তো খেয়াল করেছে, তা ভেবেছে কি যে হয়তো মানে ছাওয়া, দেখো এখন তো খুব গরম, একটা গত মাসের কথা বলছি আমি, তো ও ভেবেছে কি মাসিমা হয়তো বাড়ির ছাওয়াটা পড়েছে, এসে ছাওয়াতে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু পুরোপুরি এক দৃষ্টিতে ও অনামিকার যে ব্যালকনিটা বারিন্দাটা ওদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে, এক নাগাড়ে তাকিয়ে রয়েছে। তো যাই হোক, অনামিকা সেই সময় বেরিয়ে চলে এসেছে বারিন্দাটা থেকে, এসে ওর কাজ করছে। তো আর একটা জিনিস ওরা খেয়াল করছে বাড়িটাতে আসার পরে, যে যেই ঘরটা ওরা বলেছিল যে খুব মানে কষ্ট হচ্ছে, শ্বাসের একটা কষ্ট হচ্ছে, তো সেই ওদের বেডরুমে, হ্যাঁ ওদের বেডরুমে ও যখন ওরা ঢুকছে,
আর আদার্স কোনো ঘরগুলিতে অতটা বোঝা যাচ্ছে না। ওদের যেই বেডরুম, সেই বেডরুমটার মধ্যে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয়। মনে হয় কি ওরা যখন রাত্রিবেলা, মানে বিশেষ করে ওরা যখন ঘুমিয়ে থাকে স্বামী স্ত্রীতে, তো সেই সময় বলছে অর্ধেক রাত্রে কেন যেন ওদের মানে মনে হচ্ছে কেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, সেই রকম করে ওদের ঘুমটা ভেঙে যায়। দুইজনেরই এরকম হচ্ছে। তো ওর হাজবেন্ড ভেবেছে হয়তো আমারই হচ্ছে, কি জানি মানে শ্বাসের কষ্ট, যখন কি জানি হার্টের কোনো ব্যাপার হলো নাকি। এদিকে অনামিকারও যখন এরকম হচ্ছে, তো অনামিকাও তখন মনে মনে ভাবছে কি জানি আমি অসুস্থ নাকি, এরকম হয় কেন রাত্রির বেলা আমার, যে এটা নিয়ে তাহলে ডাক্তার দেখাতে হবে। তো এই ওদের বাড়ির পরিস্থিতি কিন্তু নতুন বাড়িটার পরিস্থিতি কিন্তু এটাই চলছে। একটা যেন মনে হয় ভেতরে যেন মনে হচ্ছে মানে অন্যরকম একটা ফিল ওরা করতে পারছে। হ্যাঁ, তো সেই সময় কি হয়েছে, আরো এরকম পরপর 3 দিন ওই মাসিমা, মানে আজকাল পরশু করে না, বেশ কয়েকটা দিন পর আবার ওই মাসিমা কোথার থেকে জানি আসে, এসে এক দৃষ্টিতে ওদের ওই বালকনির দিকে তাকিয়ে থাকে। এইবার যখন অনামিকা পরপর মানে ফার্স্ট টাইম দেখেছে, ও কিছু মনে করেনি, তো সেকেন্ড আর থার্ড টাইমে ওর তখন মনে মনে একটা অস্বস্তি হচ্ছে যে উনি কে, আর উনি কেন এইরকম, মানে একটা স্বাভাবিক, দেখো সবারই তো অসুস্থ মানে মানে একটা অস্বস্তি করে যে কেউ যদি এরকম অচেনা লোক এক দৃষ্টে তোমার বাড়ির দিকে তাকিয়ে থাকে, অত স্বাভাবিক খারাপ লাগবে। তো তখন ও কি করেছে, মানে বিকালবেলা তখন ওর হাজবেন্ডকে ও বলেছে যে দেখো এইরকম একজন বয়স্ক বুড়ি মতন উনি জানো না এসে মাঝে মধ্যেই এসে এরকম বালকনিটার দিকে মানে এমন একটা দৃষ্টি নিয়ে তাকায়, আমার না এটা অস্বস্তি করে যে কেন উনি ওইভাবে তাকিয়ে থাকে। কই আরো কোথাও তো উনি তাকায় না, উনি আসে তাকায় তারপর আস্তে আস্তে উনি চলে যান। তখন ওর হাজবেন্ড বলল কি যে বাদ দাও, ওই সমস্ত ব্যাপারে যত চিন্তা করবে একটুখানি দরজা টরজা বন্ধ করে রেখো, কেননা দেখো চোর, মানে ওর মাথায় এটা এসেছে যে দেখো চোর ঠোরেরও কোনো মানে ইয়ে থাকতে পারে, তো তুমি দেখছি হয়তো শাড়ি টাড়ি থাকলে টেনে টেনে নিয়ে নেবে, একটু সাবধান করে তুমি জামা কাপড়টা রোদে দেবে। তো যাই হোক, ও আবার নিজের কাজে ব্যস্ত, নিজের লাইভ নিয়ে ব্যস্ত। তো নেক্সট যেদিন ও লাইভ করতে বসেছে, তো সেদিনও আবার ওকে আবার কমেন্ট এসেছে, দি তোমার পেছনে কে। হ্যাঁ, তো পরপর যখন এই কমেন্টগুলি আসতে থাকছে, ও তো কথা বলছে, তার ভেতর থেকে যখন মানে কমেন্টগুলি আসছে, তো তখনও না এদিনও না ঘাবড়ে গেছে যে এই ধরনের কমেন্ট কেন আসছে। প্রথম কথা, আমি একা ঘরে বসে আছি, আর যারা করছে তারা অনেকেই তার পরিচিত, তার কাছ থেকে মাল নিয়েছে, ভালো সম্পর্ক। তো ঠিক সেই সময় ও দেখলো ওর অনামিকার মামিমাও কমেন্ট করেছে যে অনি তোর পেছনে কে। হ্যাঁ, বলছে যে কিছু মনে করিস না, তুই পেছনটা তাকা, আমি তোকে বলছি একটা মানে মনে হচ্ছে যে একটা ভয়ানক একটা মানে স্পষ্ট তার, আমি মুখটা বুঝতে পারছি না, মুখটা বলছে ঘষা মাজা, ঘষা কাচের ওপরে যদি তোমার একটা ছবি মানে তুমি যদি দাঁড়াও, তোমার প্রতিবিম্ব যেমন ঘষা কাচের ওপরে পুরো স্পষ্ট দেখা যাবে না, ঠিক ওই রকম কোনো একজন মহিলা তোর অনি তোর পেছনে কিন্তু আছে। কে, তুই কি নতুন কাজের ইসে রেখেছিস, মাসি রেখেছিস? তখন ও কি করেছে, এক ঝটকায়, যে মামিমা তো নিশ্চয়ই আমার প্রোগ্রামটা বানচাল করার চেষ্টা করবে না, মামিমা নিশ্চয়ই কিছু দেখেছে। তো তখন ও কি করেছে, এক ঝটকায় যখন পেছনটায় তাকিয়েছে, সত্যি তখন অনামিকা কিচ্ছু দেখতে পায়নি, কিচ্ছু নেই, মানে কিচ্ছু নেই। তো যাই হোক, ও না ভেতরে একটা সংশয় নিয়ে ও তখন সেই সময় প্রোগ্রামটা করে, প্রোগ্রামটা শেষ করার পরে ও সারা ঘরে তন্ন তন্ন করে খুঁজলো। ওর তখন মাথায় এসেছে অনামিকার, যেহেতু ওই মাসিমা মানে বারবার করে ওর বালকনির দিকে তাকিয়েছিল, তো সেই কারণে অনামিকার মনে হয়েছে যে কোনো কারণে ঘরে উঠে আসেনি তো। এবার মানে
মানে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে অনামিকা পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজার পরেও যখন ও কিচ্ছু দেখতে পেল না, তো সেই সময় তখন ও মামিমাকে ফোন লাগিয়েছে। হ্যাঁ, তখন মামিকে বলছে, মামি একটা কথা বলো তো, তুমি আমি তো একা ঘরে লাইভ করছিলাম, হ্যাঁ, তো শুধু তুমি নয় এর আগের বারেও বারবার করে একই কমেন্ট করেছে যে দি তোমার পাশে কে, মানে ওরা তো দেখতে পাচ্ছে না, না তুমি কি দেখেছো? তখন বলছে অনি বিশ্বাস কর, একটা অবয়ব মানে শরীরটা তো স্পষ্টই দেখেছি যে কেউ একজন মহিলা, হ্যাঁ কেউ একজন মহিলা, কিন্তু তার মুখটা আমি দেখতে পেলাম না, মনে হচ্ছে ঘষা কাচের ওপরে যেন প্রতিবিম্বটা পড়েছে। তো তখন ও না বেশ ঘাবড়ে গেছে, ঘাবড়ে গিয়ে তো রাত্রির বেলা যখন ওর হাজবেন্ড এসেছে অনামিকার, তখন বলছে আমার না বাড়িটা ভালো লাগছে না গো। বলছে কেন, কি হয়েছে? বলছে দেখো প্রথম কথা এটা দেখো, আমি তুমি কি মনে করবে আমি জানি না, মিঠু দেখো ওইভাবে ছটপটিয়ে যাকে বলে মরা, ঠিক কেন মিঠুর কি এই ধরনের আচরণ আগে কোনোদিন আমরা কিন্তু দেখতে পাইনি। তো মিঠুর ওই ছটপাটানি ভাবে মরে যাওয়াটা আমার কাছে কিন্তু সত্যিই একটুখানি মানে ভয়ের লেগেছে, বা একটু সংশয় আমার মনে আছে কেন কি কারণে মিঠু মরলো প্রথমত। দ্বিতীয়ত দেখো এই মাসিমার একটা আচরণ আমার ভালো লাগছে না। তো আজকে যখন আমি লাইভ করছিলাম, এর আগেও আমার সাথে এরকম হয়েছে, তো আমি ভাবলাম হয়তো আমার প্রোগ্রামটা ডিস্টার্ব করবার জন্য কেউ করেছে, তো আজকে আমাকে মামিমা এই কথাটা বলেছে। তখন বলছে কি যে আচ্ছা ঠিক আছে, আমরা তো সবে মানে 1 মাস হয়েছে, ওরা 1 মাসের অ্যাডভান্স দিয়ে এসেছিল। তো বলেছে সবে তো 1 মাস হতে চলছে, তো দেখা যাক, 1 মাসেরই তো আমরা অ্যাডভান্স দিয়েছি, তো তোমার যদি দেখো তুমি থাকবে বা তোমার যদি ভালো না লাগে, বা সত্যিই তো একটা মানে ও এই জিনিসটা আমাদেরও খারাপ লাগছে মিঠু মরে যাওয়াতে, তো সেই কারণে যদি তুমি মনে করো যে চেঞ্জ করবে, তাহলে আমরা আবার ঘর দেখতে থাকি, কোনো অসুবিধা নেই, অসুবিধার কোনো ব্যাপার নেই, তবে তুমি না মাসিমার সাথে একটু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করো। হ্যাঁ, তো মাসিমার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা কি করবে, বিশ্বাস করো অনামিকা বলছে যে আমি এই রকম ভদ্রমহিলা কোনো দিন কোথাও দেখিনি গো। বলছে আমি যখন ওনাকে বলতে গেলাম, উনি গ্রিলের ওপাশ থেকে, জাস্ট গ্রিলের ওপাশ থেকে পর্দাটাকে মানে উনি 50% আটকিয়ে জাস্ট মুখটা বাড়িয়ে আমার প্রত্যেকটা কথা শুনলেন উনি মন দিয়ে, মানে পুরোপুরি মন দিয়ে শোনার পরে উনি একটাও কোনো কমেন্ট করলো না যে আচ্ছা ঠিক আছে দেখছি, বা না 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 ওই সমস্ত কোনো ব্যাপার নেই, ঠিক আছে আমরা তোমাকে কিছু বলবো, কিচ্ছু না বলে। আমার এতটা বাজে লেগেছে, এতটা ওনাকে আমার মানে অভদ্র অসভ্য লেগেছে যে উনি কোনো কথা বললেন না, জাস্ট পুরো কথাটা আমার শুনলো, শোনার পরে উনি আবার ঘরে ঢুকে গেল। হ্যাঁ, তো সেই সময় আমার আরো বেশি রাগ হয়েছে যে না, এই ধরনের বাড়িতে তো থাকা যাবে না, এই কারণেই থাকা যাবে না। আজকে আমরা যদি কোনো অসুবিধায় পড়ি রাত বিরেত, যদি এই পাড়াটার মধ্যে, তো মানুষ তো আগেই তো বাড়িওয়ালা এসে ঝাঁপিয়ে পড়ে যে আমার ভাড়াটিয়ার কি হয়েছে দেখি, কিন্তু উনি যে ধরনের বিহেভিয়ার করলেন, তো তারপরে তো সত্যিই আর থাকা এই বাড়িতে যায় না। তো তখন কি করেছে, ও অনামিকা এসে বলল যে ঠিক আছে আমরা আবার না হয় আমার কাজের ফাঁকে ফাঁকে, তোমার কাজের ফাঁকে ফাঁকে আমরা ঘর দেখতে থাকি, ফ্ল্যাট না হয় যদি বাড়ি না পাই ফ্ল্যাট নেবো, কিন্তু আমরা চলে যাব। হ্যাঁ, এই ধরনের আলোচনা ওই দিন করেছে রাতের বেলা, সেদিন ছিল শনিবার, পরের দিন ছিল রবিবার, ছুটি। তো ছুটির দিন বলছে যে আন্টি আমি মানে মানে ওই যে কথাটা রাত্রে গেল, পরের দিন দুপুরবেলা ওরা রীতিমতন রান্না বান্না করে, ছুটি যেহেতু খাওয়া দাওয়া করে, বলছে যে আমরা যখন এসেছি ঘরে, তা ওদের একটা মানে ওদের ঘরের মধ্যে না একটা কাচের ওই মাছ রাখে যে, সেই কাচের জার ছিল গোল। হ্যাঁ, গোল একটা মানে কাচের জারের মধ্যে ওদের ওই গোল্ড ফিশ দুটো ছিল। হ্যাঁ, গোল্ড ফিশ। এখন বলছে বলছে আন্টি
এটা অস্বাভাবিক, তার মানে মিঠুও যে কতটা অস্বাভাবিক মৃত্যু, মিঠুর মরণটাও যথেষ্ট অস্বাভাবিক ছিল। এবারে আমাদের দুজনের চোখের সামনে যেই ঘটনাটা ঘটলো, বলছে জারটার মধ্যে ঘূর্ণি হলে মানে কেউ যদি হাত ঢুকিয়ে পুরো জারটাকে যদি এইভাবে ঘুরিয়ে দেয়, ঠিক সেইভাবে ঘূর্ণি হচ্ছে নিজের থেকে নিজের ওই মাছের জারের মধ্যে। আর মাছ দুটো মানে অত ঘূর্ণির মধ্যে পড়ে না পাই 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 করে মাছ দুটো ঘুরছে। আর কি করে নিজের থেকে নিজের ওই আমরা দুইজন পুরো হয়ে গেছি। আজকে আমি যদি একা দেখতাম তাহলে হয়তো আমার হাজবেন্ড বিশ্বাস করতো না, বা ও যদি একা দেখতো আমি হারগিজ বিশ্বাস করতাম না যে যেই ঘটনাটা ওই মাছের জারের মধ্যে চলছে, যেইভাবে ঘূর্ণিপাক খাচ্ছে মাছগুলি, যেইভাবে ঘুরতে 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 মানে আস্তে আস্তে করতে 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 পাই 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 করে ঘুরতে ঘুরতেই মাছ দুটো মরে ভেসে উঠলো। আর সাথে সাথে জলটা আবার আস্তে 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 থিতু হয়ে গেল জলটা, আর মাছ দুটো মরে পুরো ভেসে উঠলো। বলছে ওই দৃশ্য দেখবার পর আমি আর আমার হাজবেন্ড বলছি এই মাসেই আমরা ঘর ছাড়ছি, হারগিজ এই ঘরটার মধ্যে আমরা আর থাকছি না। হ্যাঁ, তখন বললো যে অনু তুমি চটপট রেডি হয়ে নাও, এক্ষুনি গাড়ি বার করছি, আর এক্ষুনি কি চলো যেইখানেই যেরকম ঘর পাই আপাতত এই ঘরটা ছেড়ে আমরা সেই ঘর নেব। কেন পুরোপুরি একটা ভৌতিক কাণ্ড দেখে ওরা দুজন পুরো মানে বলছে যে মানে ভাষা পাচ্ছি না, তার মধ্যে কোথায় বাড়িয়ালির সাপোর্ট পাবো তাও পাচ্ছি না। বললো তখন আমরা দুইজনই সাথে সাথে গাড়ি বার করে আমরা একটা যাই হোক করে আমার মামিকে বললাম, মামি বললো যে ঠিক আছে এদিকটা একটা ফ্ল্যাট খালি হয়েছে, তোরা যদি ভাড়া আসিস তাহলে এইটাতে আসতে পারিস, পরে তোরা মানে ওদের একটু অসুবিধা হয় যেই এরিয়াতে ফ্ল্যাটটা পেয়েছে। বললো আপাতত তোরা চলে আয়, উঠে চলে আয়, যেহেতু ওর মামিও তো ব্যাপারটা দেখেছে, এরা দেখেনি। তখন বলছে তোরা চলে আয়, পরে দেখে শুনে আর একটা মনের মতন বাড়ি হোক ফ্ল্যাট হোক নিয়ে নিস, তো তোরা ঘর ছেড়ে চলে আয়। তো যাই হোক তখন অনামিকা ওরা ওই ঘর ছেড়ে মানে বাড়িওয়ালার কোনো হেলদোল নেই, ওরা বলল যে আমরা ঘর ছেড়ে দিচ্ছি, আপনার অ্যাডভান্স কিন্তু কেটে গেল। হ্যাঁ, মানে যেন মনে হচ্ছে বাড়িওয়ালি জানতোই যে ওরা চলে যাবে, মানে এই রকম একটা ব্যাপার। কোনো জিজ্ঞাসা চিহ্ন চোখে মুখে কোথাও নেই, কিচ্ছু উনি বললেন না। আমরা ঘর ছেড়ে একদম দিনে দিনে আমরা পরের দিন যেহেতু ফ্ল্যাট পেয়ে গেছি, পরের দিন পুরো ম্যাটেরিয়াল দাঁড় করিয়ে পুরো ঘরের মাল আমরা বার করে নিয়ে চলে গেলাম। তো চলে যাওয়ার পর আমরা যেই ফ্ল্যাটে গেলাম সত্যি মানে ওই রকম কিছু নেগেটিভিটি আমাদের ফিল হলো না, কোনো মানে দম বন্ধ করা পরিবেশও মনে হলো না। তো অনামিকা বলছে যে একদিন আমি হঠাৎ বাজারে গেছি, তো সেই সময় আমার ঠিক দেখে আমি চিনতে পেরেছি ওই মাসিমা যাচ্ছেন বাজারে। হ্যাঁ, তো তখন আমি ওনাকে দাঁড় করিয়েছি, বলছে আমি স্কুটিতে ছিলাম, মাসিমা হেঁটে যাচ্ছে, আমি গিয়ে গাড়িটা নিয়ে ওনার সামনে দাঁড়িয়েছি। বলছে আমার যথেষ্ট কৌতূহল ছিল যে উনি কেন যেতেন ওখানে, কেন। হ্যাঁ, তো তখন আমি ওই মাসিমাকে দাঁড় করিয়েছি, দাঁড় করিয়ে আমি তখন মাসিমাকে জিজ্ঞাসা করেছি যে আপনি কেন, পুরো ডিটেলস বললো বাড়িটার, আপনি কেন ওখানে গিয়ে এরকম দাঁড়াতেন, হ্যাঁ একটু কি আপনি আমাকে বলবেন। তখন বলছে যে ও তুমি ছিলে না ওই বাড়িটাতে, তখন বলছে হ্যাঁ আমিই ছিলাম, 3 দিন আপনার সাথে আমার দেখা হয়েছে। তখন বলছে মা কি বলবো, তখন উনি বলতে বলতে বলে কি চোখ পুরো ভিজে এসেছে। বলছে আমার মেয়ে ওই বাড়িতে ভাড়া ছিল। হ্যাঁ, আমার মেয়ে ওই বাড়িতে ভাড়া ছিল, তো আমার মেয়ে ওই বাড়িতে যাওয়ার পরে পুরো অসুস্থ, কারণ মেয়ে ডিভোর্সি ছিলেন। হ্যাঁ, একটা বাচ্চা নিয়ে ওই বাড়িতে একা থাকতো। বলছে যে আমার মেয়ে ওই বাড়িতে যাওয়ার পর
মা তোমাকে কি বলবো, অসুস্থ হয়ে পড়ে ও শুধু ভয় পেত, বলতো কি মা আমার এইখানে একা থাকতে ভয় লাগে, আমি এইখানে থাকতে পারি না, আমার যেন খুব ভয় লাগে। তো সবসময় এরকম বলতো, বলতে বলতে আমার মেয়ে অসুস্থ হয়ে গেল। আর আমি যেহেতু বুঝতে পারতাম না, মাঝে মাঝে আমি যেতাম কিন্তু আমি কিছু বুঝতে পারিনি, আমার মেয়ে বুঝতে পারতো, মেয়ের যেন ওই বাড়িতে ভয় করতো। তো আমার মেয়ে, আমি 5 দিন কোনো কারণে যেতে পারিনি, ওই 5 দিন আমার মেয়ে বলে কোনো খাবার খায়নি, কেন জানি ও না খেয়ে বলছে ও মানে এমন করে ও পড়ে মরে রয়েছে মেঝের ওপরে, মনে হচ্ছে যেন ঘাটটা কেউ যেন ঈষৎ বেঁকিয়ে দিয়েছে। হ্যাঁ, তখন বলছে কি যে মানে ও বলছে কি আমি পুরো কেঁপে গেছি যে এইটাও তো সেম আমার মিঠুর সাথে হয়েছে, মিঠুও ওরকম 5 দিন কোনো খাবার খায়নি, মিঠুরও মনে হচ্ছিল যে আমরা তো সেই সময় বুঝতে পারিনি, ভেবেছি খাঁচার ফাঁকা দিয়ে মাথাটা ওভাবে গলে গেছে, বলছে আমাদের মিঠুরও ওই রকম ঈষৎ ঘাটটা বাঁকানো ছিল। তো মাসিমা এরকম বলে তখন যখন কাঁদছে যে আমার কি অসহায় আমার নাতনিটাকে নিয়ে আমি এখন থাকি মা, তাই আমার ওইখান থেকে আমি যখনই যাই আমার যেন মনে হয় আমার মেয়ের মুখটা আমি ওই বালকনিতে দেখতে পাবো, তাই শুধু তুমি নয় আমি ওখান থেকে গেলেই আমি দাঁড়িয়ে থাকি। তা খুব কান্নাকাটি করলেন মাসিমা। তা আর কি বলবে, এটা তো সান্ত্বনার আর কোনো জায়গা নেই। তো তাই বলছে যে আমি যে ওখান থেকে পালিয়ে এসে আমি যে কিভাবে বেঁচে গেছি, না হলে হয়তো আমাদের সাথেও কিছু না কিছু ঘটতো, যা কিনা আমার মাছের সাথে ঘটেছে, আমার মিঠুর সাথে ঘটেছে। তো এই ছিল আমার প্রথম গল্প। তো বলো তোমাদের কেমন লাগলো। আমি অনেক দিন আসতে পারিনি, তার জন্য সরি, সত্যিই আমি সরি, কেননা আমি ছিলাম না গো, আমি পুরীতে গিয়েছিলাম, তো সেই সময় আমার ডেটটা পড়েছিল যেই সময় আমি পুরীতে ছিলাম, তা সেই কারণে তোমাদের কাছে আসতে পারিনি। আর তারপরে যে প্রোগ্রামটা পড়লো আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, সেই কারণেও আসতে পারিনি। আর কালকে আমাকে শ্রেয়া বলল যে আজকে প্রোগ্রাম, তো যাই হোক মোটামুটি সেভাবে রেডি নেই। তো বলো তোমাদের কেমন লাগলো। আর আমি সত্যি না আসার জন্য দুঃখিত, তোমাদের কাছে সত্যি আমারও খুব খারাপ লেগেছে তোমাদের কাছে না আসতে পেরে, তোমাদের ভালোবাসা না পেয়ে। মুনমুন বোস বলছেন ভালো লাগলো। সৌমি রয় বলছে এসে গেছে, একটু দেরি হলো আসতে। হ্যাঁ একটু দেরি হয়েছে। বাকি সবাই বলো কেমন লাগছে, একটু বলো তোমাদের কেমন লাগছে, আমার গল্পটা কেমন লাগলো। আর কালকেই আমাকে শ্রেয়া বলেছে আজকে প্রোগ্রাম, আর আমি একটুখানি মানে একটু আমাদের ফ্যামিলিতে একটুখানি কিসে হয়েছে, আমি সেই কারণেই আগের প্রোগ্রামটা মানে আমি ডেট দিয়েও করতে পারিনি, আমাকে মানে শরীর খারাপ ছিল আর একটু অন্যরকমের ইস্যু ছিল, যার জন্য আমি সব কিছু মিলিয়ে মিশিয়ে আর তোমাদের কথা দিয়েও আমি রাখতে পারিনি, সেই জন্য সরি, আন্তরিকভাবে আমি তোমাদের কাছে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ঠিক আছে, আমি পরের গল্পে চলে যাই, না হলে খুব লেট হয়ে যাবে। বলছে দারুণ লাগলো। থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে তোমরা থাকো, হ্যাঁ আমি আবার তাহলে এইবারে একটা গল্প তোমাদেরকে বলছি। একবার বলে নি, তৃষা বলছে দারুণ লাগলো ঘটনাটা, বাট খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর তো তোমাদের মানে আজকে আমি যেটা তোমাদের কাছে এখন রাখবো, তো সেটাও খুব ভয়ঙ্কর। এখন কালা জাদু নিয়ে এটা আমি রেখেছি। তো কথা হচ্ছে যে দেখো মানুষের মনে যে কতটা আক্রোশ, সেটা যখন তারা মানে পুরোপুরি ফুটিয়ে তোলে, তো তখন বোঝা যায় যে হ্যাঁ মানুষের মনে কতটা মানুষের প্রতি মানুষের আক্রোশ থাকে। তো যাই হোক তাহলে আমি শুরু করছি এই গল্পটা। আসলে আমি বলছি এই গল্পটাতেও আমার একজনের পেশা নিয়ে, কেন সে হচ্ছে মডেল, হ্যাঁ, তো তার জন্য এখানেও আমার বলা যাবে না, তবে মেয়েটা কলকাতার একটু বলছি, আর এখন ও থাকে মুম্বাইতে। হ্যাঁ, তো সেই কারণে এটাও ওর নাম, তো ও বলেছে আমার নাম তুমি রোশনি বা রশ্মি যাই হোক তুমি এটা দিয়ে দিও। এখন কথা হচ্ছে ওর ও এখন আমি অতটাও ডিটেলসে না গিয়ে আমি জাস্ট গল্পটাই তুলে ধরছি, লেট হয়ে যাবে। তো ও একজন মডেল, হ্যাঁ, তা ও এই কলকাতাতে অনেকবার চান্স পেয়েছে, ভালো ভালো জায়গায় ও মডেলিং করেওছে।
তো তারপরে ও চলে যায় মুম্বাইতে। মুম্বাইতে যখন ওর ডাক আসে তখন ও যখন মুম্বাইতে চলে যায়, তো সেই সময় দেখো মুম্বাইয়ে যাওয়া আমাদের মতন একটা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে তো অসম্ভব। তো সেই সময় ওর কিছুটা মানে ওর মা সাহায্য করেছে, যেমন ওর মায়ের সব গয়নাগাটিগুলি ওর লেগেছে, প্লাস কিছু টাকা ওর বাবার ছিল, সেই টাকাটুকুও ওকে নিতে হয়েছে। তো সেই কারণে ওর দাদার সাথেও একটা দাদা, ওরা দুই ভাই বোন, হ্যাঁ, তো দাদার সাথেও ওর একটু সম্পর্কটা নষ্ট হয়ে গেল। তো যাই হোক, এখন সেই ওর তো স্বপ্ন না, সব মানুষের স্বপ্ন পূরণের জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। তো যাই হোক, রোশনি তখন কি করেছে, ওর মাকে নিয়ে ও ফার্স্ট একা যায় মুম্বাইতে। একা গিয়ে মোটামুটি ওর স্টার্টটা একটু ওকে হেল্প করলো, অনেকটা এগিয়ে গিয়েছিল। হ্যাঁ, তো অনেকটা যখন এগিয়ে গিয়েছিল, তো সেই সময় ও একটা ওখানে ফ্ল্যাট ভাড়া নেয়। ফ্ল্যাট ভাড়া নিয়ে ও কাজ করতো, মোটামুটি ও বেশ বেশ রমরমা হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমাকে নামটা ওর নেওয়া যাবে না। তো ওর সেই সময় প্রচণ্ড নাম হতে থাকলো। তো সেই সময় ও ওর মাকে ডাকিয়ে নিল যে, মা তুমি এবার চলে আসো, আমার এখানে মোটামুটি ভালোই কাজ হচ্ছে, তো তুমি আমার কাছে থাকো, তাহলে আমার খুব সুবিধা হয়। তো যাই হোক, ওখানে ও প্রচণ্ড পরিমাণে মন দিয়ে কাজ করে করে ও ভালো পয়সা, এমনকি ও ভালো নাম করলো, বেশ বড় বড় কোম্পানির সাথেও ও কাজ করতে থাকলো। তো এই রকম করে করে ও মুম্বাইয়ের মতন জায়গায় একটা ফ্ল্যাটও নিয়েছিল। হ্যাঁ, ফ্ল্যাটও নিল, নিয়ে এতটাই ওর নাম হয়ে গিয়েছিল, এখন ওর যখন কাজ করতো নাইট শিফটেও ওকে কাজ করতে হতো। হ্যাঁ, তো সেই সময় ও কি করতো, ধরো ওর শর্ট হয়ে গেল, পরবর্তীকালে আবার ওই স্টুডিওটার মধ্যেই, কেন ওদের স্টুডিও ছিল একটা মানে একটা বাগান বাড়ি টাইপের একটা স্টুডিও ছিল, সেইখানে ওদের শুটিংটা হতো। তো ওর কাজটা হয়ে গেলে ওকে তখন গ্রিন রুমে গিয়ে রেস্ট নিতে হতো, অন্য কারোর তখন শুটিং হচ্ছে এই রকম। তো মোটামুটি ও অনেকটা যখন নাম করেছে, অনেক উঁচুতে উঠে গেছে, তো সেই সময় একদিন ওর সাথে একটা ঘটনা ঘটলো। ও সেই ঘটনাটা পরে বুঝতে পেরেছিল, ফার্স্ট টাইম ও এই ঘটনাটা বুঝতে পারেনি। হ্যাঁ, তো ও বলল, আমি যেদিন গ্রিন রুমে বসে বলছে যে আমি ওই মেকআপ রুমের মধ্যে ওই চেয়ার থাকে ওদের, জাস্ট একটু চোখটা ন্যাপ নেওয়ার জন্যে জাস্ট একটু চোখটা এরকম বন্ধ করেছি। তো সেই সময় আমার মনে হলো কি, আমার ঘাড়টা তো আমি নিচু করে রেখেছি, তো সেই সময় মনে হলো আমার ঘাড়ের মধ্যে না সুই, মানে সুই কেউ যদি ফুটিয়ে দেয়, ঠিক সেই রকম একটা কিছু খাচ করে ফুটে গেল। তো যেহেতু আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো আমার যখন ওই ফোঁটা সুইটা যখন আমার ঘাড়ে ফুটলো, তো সেই সময় আমি একদম চমকিয়ে উঠেছি, উফ বলে আমি ঘাড়ের মধ্যে যখন হাত দিয়ে উফ করে উঠলাম, তো বলছে আমি কিন্তু ব্যাপারটা অতটা ধরিনি। সেই সময় মনে হলো কেউ যেন, মনে হলো যেন বেরিয়ে গেল ঘর থেকে দৌড়ে। হ্যাঁ, তো যাই হোক, আমি না সেটাকে সেই সময় আমল দেইনি। তো তার পরের শটটা আমি যখন করতে গেছি, শটটা আমার চলাকালীন আমি শটটা করে, হ্যাঁ, আমি যখন বেরিয়ে আসছি, তো সেই সময় একটা প্যাকেট, বলছে একটা প্যাকেট, একটা স্পট বয় এসে আমাকে দিল ওই স্পটের মধ্যে, যে ম্যাম আপনাকে না এই প্যাকেটটা ওখানে ছিল, এটা আপনার। হ্যাঁ, তো বলছে আমি যখন প্যাকেটটা ধরেছি, প্যাকেটটার মধ্যে না কি আষ্টানি গন্ধ, কেউ কাউকে এরকম আষ্টানি গন্ধ একটা প্যাকেট কি করে দিতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আমি এরকম যেই প্যাকেটটা ধরেছি, এবারেও খচ করে আমার হাতে কি জানি একটা ঢুকে গেল। কি জানি একটা ঢুকে গেল। তো ঢুকে যাওয়ার পরে আমি তখন কি করেছি, প্যাকেটটাকে নিয়ে, তাছাড়া একটা বিশ্রী গন্ধ, প্যাকেটের মধ্যে কোনো নাম নেই, কিচ্ছু নেই, তো প্যাকেটটা কি করে আমার হতে পারে। তো আমার হাত থেকে ওই যে খাচ করে আওয়াজ হয়ে কিছু একটা কাঁটা মতন ঢুকে
মোটামুটি রক্ত বেরিয়ে গেছে। তো আমি প্যাকেটটা সাইডে রেখে আমি আবার চলে গেছি মেকআপ রুমে, যে যদি ওখানে কিছু থাকে হাতটা একটু মানে বাঁধবার জন্যে। তো আমি গিয়ে এরকম খুঁজে যখন হাতটা এরকম বেঁধেছি, বাঁধার পরে তখন আমি যখন আবার বেরিয়ে এসেছি, তখন আর ওই প্যাকেটটা কিন্তু ওখানে ছিল না। তো যাই হোক বাঁচা গেছে, আমি মনে মনে ভাবলাম যাক বাঁচা গেছে। আমার হাতে বিশ্রী একটা গন্ধ হয়ে গেছে। তো যাই হোক তারপরে ও বেশ কিছুক্ষণ থেকে টেকে ও মেকআপ তুলে ওখান থেকে ড্রেস চেঞ্জ করে ও যখন বাড়িতে ফিরছে, বলছে আমার একদম স্টুডিওর ওই দুয়ারটার মধ্যে এবার কি হলো, ও যেই পাটা বাড়িয়েছে এবারও ওর পাটা এবারেও খাচ করে একটা আওয়াজ হয়েছে, মানে ওর পায়ে ও অনুভব করেছে। আর এবারেও মনে হলো কেউ যেন ছুটে ওকে যেন কেউ ফলো করছিল, জানো তো, কেউ যেন ছুটে এবারেও পালিয়ে গেল। তা ও কিন্তু সেই সময় একে একে দুই বলে কিচ্ছু মেলাতে পারিনি। হ্যাঁ, ও বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে মাকে বলল, মা আমাকে খেতে দাও, আজকে প্রচণ্ড এরকম ধকল গেছে, আমাকে খেতে দাও, আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো যাই হোক খেয়ে দিয়ে ও রাত্রেবেলা যখন ঘুমিয়ে পড়েছে, তো সেই সময় রাত্রির বেলা ওর পুরো শরীর মনে হচ্ছে কি মানে হাতুড়ি দিয়ে পেটালে যেই রকম ব্যথা, সেই রকম প্রচণ্ড পরিমাণে শরীরটা ব্যথা। আর ও যে কি ধরনের এক মানে স্বপ্ন, সারা রাত ও বিভৎস বিভৎস সব স্বপ্ন দেখছে। মানে ও মরে যাচ্ছে, ওর কিছু হয়ে যাচ্ছে, কখনো শ্মশানের স্বপ্ন দেখছে, কখনো মরা নিয়ে কেউ যাচ্ছে। মানে ও সারাটা রাত ওই ধরনের স্বপ্ন ও যখন দেখে, এইবারে ভোরবেলা ওর ঘুমটা ভেঙে গেছে। ভোরবেলা ভেঙে ও না আর বিছনা থেকে উঠতে পারছে না, ওর পুরো শরীর বলছে আমি টানতে পারছি না শরীরটাকে, মনে হচ্ছে কেউ যেন আমার শরীরটাকে বিছনার সাথে চিপকে দিয়েছে। বললো আমি তাও জোর করে উঠেছি যে না আমাকে তো রেডি হতে হবে, বেরাতে হবে। তো আমি যখন টয়লেট গেছি, টয়লেট থেকে যখন এসে আমি যখন আয়নার সামনে দাঁড়িয়েছি, তখন আমি পুরো অবাক হয়ে গেছি। বলছে আমার সারা শরীরে, বলছে শীতের দিনে যদি কারোর শরীর ফাটে, পা যেরকম ফাটে অনেকের, বলছে আমার পুরো শরীর ওই রকম ফাটছে, ওই রকম ফাটা আমার পুরো শরীর। হ্যাঁ, পুরো মানে মাথা থেকে, মাথার ভেতর থেকে মুখ, ঘাড়, গলা, পেট, বুক কোথাও আমার বাদ নেই যে আমার পা যেরকম মানুষের শীতে ফাটে চিলচিল করে পুরো আমার এরকম ফাটা আমার সারা গায়ে। তো আমি তো এবার চিৎকার, দেখো ওদের হচ্ছে মেন হচ্ছে ওদের চেহারা, মেন সত্যিই ওদের ফিগার, এই নিয়েই তো ওদের পয়সা। হ্যাঁ, বলছে আমি এত জোর চিৎকার দিয়েছি, মা ছুটে এসেছে। মা বলছে কি হয়েছে? বলছে আমি টাওয়ালটা হাতে নিয়ে রীতিমতন থারথার থারথার করে কাঁপছি যে আমার এটা কি হলো। তো মা বলছে কি রে, অ্যালার্জি বেরিয়ে গেল নাকি তোর সারা শরীরে? ওই ছিল ওর কাল। এইবারে যত ওর দিন গেছে, ওর শরীরের ফাটল দিয়ে এই রকম রস গড়াচ্ছে। বলছে মানে মনে হচ্ছে যেন আমি একটা নরকের কীট। বলছে আমি বলে বোঝাতে পারবো না। আমার নিজের শরীরটাকে দেখে আমার নিজেরই এত ঘেন্না করতে শুরু করলো, নিজেরই এত ঘেন্না করতে শুরু করলো যে আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াতে ভয় পাচ্ছিলাম। তো তারপর বলছে যে এমন কোনো ডাক্তার নেই স্কিনের যে আমি দেখাইনি। হ্যাঁ, কোথায় কোথায় যেতে হবে, কারণ আমার তো যেই শুটিংটা আমি করছিলাম মোটামুটি হাফ আমার হয়ে রয়েছে। আমাকে বারবার ওখান থেকে ফোন করছে, খবর দিচ্ছে, কেন আমি তো করতে পারছি না, কারণ আমার পুরো বিভৎস আমার মুখ, ওই মুখ কাউকে দেখানো যায় না। ও কি করতো না, সেই গরমের দিনে যেরকম লোকে বেড়ায় পুরো শরীর টাকে এরকম ইয়ে করে, সেইভাবে ও কাভার করে ও রাস্তায় বেরিয়ে ডাক্তারখানায় যেত, আবার বাড়ি ঢুকে আসতো। তো এই রকম যত দিন যাচ্ছে ও আস্তে আস্তে সারা শরীরে এইবার যেন মনে হচ্ছে পুজ যেরকম পড়ে শরীর থেকে,
ওর শরীরটা সেপটিক হয়ে যাওয়ার মতন ওইভাবে ওর শরীর থেকে এরকম পড়তে শুরু করলো। এইবার তো বলছে যে আমি ওই দেখে মা তো প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছে কান্নাকাটি, আর আমি যে কতবার, বিশ্বাস করো, সুইসাইড করার জন্যে আমি যে কতবার প্ল্যান করেছি, অ্যাটেম্প্ট নিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমার সাহসে কোলায়নি যে আমি মানে মরে যাব। হ্যাঁ, তারপরে ডাক্তারের পেছনে যখন প্রচুর পরিমাণে আমার টাকা খরচা হলো, তখন আমাকে ফ্ল্যাটটা বিক্রি করতে হলো, কেননা দাদা আর হেল্প করবে না, কারণ ফার্স্ট টাইমই দাদার সাথে মায়ের আমার একটা ঝামেলা হয়েছে। তো তখন বললো আমাদের মানে গয়না যা, আমি প্রচুর গয়না বানিয়েছিল, মানে গাড়ি ঠাড়ি করেছিল, আমাকে সব ওই ডাক্তারের পেছনে খরচা করতে হয়েছে। মানে এইভাবে ওর শরীর সেপটিক হয়ে গেছে, এইভাবে পুজ বেরাচ্ছে যে ভয়ানক। বলছে আমি যখন বিছনায় শুয়ে থাকতাম সারা রাতে যে কষ আমার শরীর থেকে বেরাতো, বলছে বিছনায় আমি চেপকে যেতাম একদম। হ্যাঁ, আমাকে মানে কি আমার শরীর থেকে আমাকে টেনে আমার বার করতে হতো, চাট চাট করে, যখন ওই আমার বেড কাভার আমার গা থেকে মানে মনে হচ্ছে ছিঁড়ে নিত, আবার গলগল করে সেখান থেকে আমার রক্ত বেরিয়ে যেত। তো এই রকম যখন ওর পরিস্থিতি, পুরো ওকে লাস্টে ফ্ল্যাটটাও বিক্রি করতে হলো, মানে প্রচুর ডাক্তার দেখিয়ে টেখিয়ে লাস্টে বলল আমাকে চল, বলল যে ওই মুম্বাইয়ে মানে একটু ওই বস্তি টাইপের থাকে, বলছে লাস্টে আমাকে ওই চলে, কারণ আমার যেহেতু কাজ নেই, তো আমিও এবার কাজে যেতে পারছি না, ওরাও এবার নতুন মডেল নিয়ে নিয়েছে, তো সেই কারণে ওরাও আর আমার সাথে যোগাযোগ করছে না, আর প্রশ্নই নেই আমি আমার মুখ দেখাবো ওখানে। তো সেই কারণে আমাকে চলে আসতে হলো। এসে চলে ভাড়া নিল, আর মা কি করলো, একটা ওই চাটনির একটা ফ্যাক্টরি ছিল, জ্যাম জেলি চাটনি এগুলি তৈরি হতো, বললো আমার মা সেই ফ্যাক্টরিতে চাকরি নিল একটা। আর আমি মানে চলের ভাড়াটা তো দিতে হবে, আর আমি ওই রকমই একটা জবু থবু অবস্থাতে আমি ওই সবসময় ঘরে থাকতাম, আর নিজেকে কিভাবে আমি মেরে ফেলবো আমি শুধু এই ফন্দি ফিকির করতে থাকতাম, আর বুঝে গেছিলাম যে আমি আর নেই, আর আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, যে আমার যেই লক্ষ্য ছিল সেটার থেকে আমি ভ্রষ্ট হয়ে গেছি। তো যাই হোক, এখন ওর মা কি করেছিল, রোশনির মা কি করেছে, যখন উনি মানে উনি সবসময় কান্নাকাটি করতেন, মনমরা থাকতেন, ওই জ্যাম জেলির যে ফ্যাক্টরিটা ছিল ওখানে একটা ড্রাইভার গাড়ি নিয়ে মাল নিয়ে যেত, আবার আসতো। হ্যাঁ, তো ওই ড্রাইভারটা একদিন ওর মাকে হিন্দিতে বলছে যে মাসি তোমার কি হয়েছে, প্রায় দেখি তুমি কান্নাকাটি করো, তোমার কি হয়েছে। তখন বলল ওই মাসি, তখন বললেন মানে রোশনির মা তখন সমস্ত কথা, দুঃখের কথা, তখন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে দুঃখের কথা, মানে ওনারও তো, উনিও সহ্য করতে পারছে না মেয়েকে ওই রকম বিভৎস দেখতে হয়ে গেছে। তখন উনি যখন সব বললেন, তখন বলছে কি যে এরকম ডাক্তার প্রচুর দেখিয়েছি, কিচ্ছু হয়নি। তখন বলছে কি যে ঠিক আছে, তুমি ডাক্তার দেখিয়েছো যখন কিছু হয়নি, তো আমার সন্ধানে একটা বাবা আছে, উনি হচ্ছে একজন লামা টাইপের, মানে উনি বলল উনি নেপালি না ভুটানি জানি না, ড্রাইভারটা বলল যে উনি নেপালি না ভুটানি জানি না, কিন্তু উনি লামা টাইপের একটা বাবা, যে কিনা সারাক্ষণই ওনাকে আমি দেখি যে মানে ওই ধ্যান বা ওষুধ জড়িবুটি এই সমস্ত করে, ঝাড়ফুঁক করে, এগুলি আমি ওনাকে দেখেছি। হ্যাঁ, তো আপনি যদি চান তো আমি ওনার সাথে কি কথা বলবো। তখন বলল বাবা তুমি যাকে খুশি তুমি কথা বলো, শুধু আমার তোমার মানে তোমার হাতে পায়ে ধরে আমি বলছি, আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও, আমার ওই রকম প্রাণবন্ত মেয়েটা আমার সবসময় একটা মরা লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন কি করলো ওই ড্রাইভার, মানে ভগবান কেমন জুঠিয়ে দিয়েছে, ওই ড্রাইভার যখন নাকি বলে ওই লামার সাথে কথা বলেছেন, লামা তখন নাকি বলেছে যে আমি যাব না কোথাও, আমার ডেরায় যদি নিয়ে আসতে পারিস তো নিয়ে আয়, আর শোন আমাকে অনেকেই বিশ্বাস করে না, অনেকে বিশ্বাস করে। হ্যাঁ, তো অবিশ্বাস করলে কিন্তু কোনো ফল হবে না, আমাকে বিশ্বাস করে যদি উনি কিছু করে, যদি ওনার যাই হয়ে থাকে আমি দেখে বলে দিতে পারবো। হ্যাঁ, তো
বলল, তখন এসে রোশনির মাকে যখন বলল, এখন রোশনি তো কিছুতেই যাবে না, দেখো একটা স্বাধীন চেতা মেয়ে, তারপরে বলছে যে আমি এত ডাক্তার দেখানোর পরেও যখন আমার কিছু হয়নি, তো আমি কোনো বাবা বাছার কাছে আমি যেতে চাই না। তো ওর মা, চলের আরো কিছু লোকজন ছিল যারা কিনা ভালোবাসত ওর মাকে, তো তারা তখন বুঝিয়ে টুজিয়ে ওই রোশনিকে নিয়ে যাওয়া হলো ওই বাবার ডেরাতে। বাবার ডেরাতে যখন পৌঁছালো, কেন জানি বাবা ওকে বসতে বলে, মানে ওর রোশনির শরীরের যেই ছাওয়াটা পড়েছে, উনি নাকি বলে রোশনির দিকে যতটা না তাকাচ্ছে, বলছে রোশনির যে ছায়াটা পড়েছে, ছায়াটার দিকে উনি এক দৃষ্টে ওই বাবা তাকিয়ে রয়েছেন। তারপরে বলছেন যে আমি যেই কথা বলবো বিশ্বাস কিন্তু করতে হবে, বিশ্বাস না করলে কিন্তু কোনো ফল হবে না। তারপরে কিন্তু আমাকে হিন্দিতে বলছেন উনি, মানে ভাঙা হিন্দি, উনি হিন্দিটাও ঠিকঠাক বলছেন যে বলতে পারে না। তো বলছে যে তখন কিন্তু আমার দোষ দিও না, আমাকে অনেকেই দোষ দেয়, কেউ আমাকে ভণ্ড বলে, কেউ কাজ হলে বাবা বলে, হ্যাঁ, তো সেই কারণে আমাকে কিন্তু দোষ দেবে না, যদি কাজ না হয় তুমি মন থেকে আমার এখানে আসতে হবে। আর একটা কথা আমি বলছি, ওর ডাক্তারে সারবে না, ওর ওপরে কালো জাদু করা হয়েছে। ওর শরীরের যেই ছায়াটা পড়েছে, সেই ছায়াটা দেখে উনি বললেন যে ওর ওপরে জাদু করা হয়েছে। তখন উনি রোশনিকে বললেন যে এই বেটি, তুই এমন কিছু কথা বল যেটা কিনা খুবই অস্বাভাবিক কোনো তোর জীবনে ঘটেছে। তো রোশনি তো বুঝে উঠতে পারছে না যে ওর জীবনে অস্বাভাবিক কি ঘটেছে। হ্যাঁ, ও যথেষ্ট পরিমাণে চিন্তা ভাবনা করলো, বলে তুই ভেবে দেখ যে এমন কিছু ঘটনা যেটা মানে সাধারণত হয় না। তখন বলছে যে হ্যাঁ বাবা, আমার সাথে, মানে তখন ভাগ্যিস ওর মনে পড়ে গেছে যে আমার সাথে স্টুডিওতে এমন 3টে ঘটনা, যেই 3টে ঘটনাগুলি মানে অস্বাভাবিক একটা ঘটনা। হ্যাঁ, তখন রোশনি ওই কথাগুলি বলল যে একদিন ওর ঘাড়ের মধ্যে একটা কোনো কাটা টাইপের ঢুকে গেছে, আর হাতে কাটা ঢুকে রক্ত বেরিয়ে গিয়েছিল, আর ও যখন স্টুডিওর থেকে বেরাচ্ছে, তো সেই সময় ওর পায়েও একটা কাটা মতন কিছু ঢুকেছিল। হ্যাঁ, তখন বলছে যে হ্যাঁ, তোকে কালো জাদু করেছে, তোকে কাটা ফুটিয়েছে যখন, সেই সময় তোর শরীরের মধ্যে মানে ও মানে কালা জাদু করে ওই কাটা ঢুকিয়েছে। 3 ধরনের কাটা, ওই 3বার যে তুই বলছিস যে 3বার তোকে ফুটিয়েছে, 3 ধরনের কাঁটা ঢুকিয়ে ও তোকে এই কাজ করেছে। তো মাছের গন্ধ পেয়েছিস, মাছের কাঁটা হতে পারে, কুলের কাঁটা হতে পারে, কোনো ফুলের কাঁটা হতে পারে, গোলা মানে মানে 3 ধরনের কাঁটাতে তোকে জাদু করেছে যে তোর এই রকম হয়ে গেছে। তো আমাকে যদি তোমরা বিশ্বাস করো, আমি এই তোল দিতে পারবো, আমি চেষ্টা করে দেখতে পারি যে আমি পারি কিনা। কাঁটা দিয়ে আমাকে কাঁটা তুলতে হবে, তো ওরা যেহেতু 3বার তোকে কাঁটা দিয়ে ফুটিয়েছে, তো আমার লাগবে 5 রকমের কাঁটা, ওদের থেকে আমাকে 2-1 অংশে আমাকে বেশি থাকতে হবে। হ্যাঁ, তো সেই কারণে আমি তোকে, আর একটা কথা হচ্ছে যে তুই বল ওই দিন কি গ্রহণ টাইপের কিছু ছিল? তা বলছে বাবা আমি তো সেটা বলতে পারবো না, কেননা আমি সেটা খেয়াল করিনি কি গ্রহণ কি, তবে আমার সাথে এই 3টে জিনিস যেহেতু ঘটেছে, তো সেহেতু আমার এই জিনিসটা মনে আছে। তখন বলছে হতেই হবে, সেই দিন গ্রহণ ছিল, আর তোকে এই কাঁটা দিয়ে ও কালো জাদু করেছে। আমিও গ্রহণের দিনই তোকে, যখন ওরা গ্রহণ ধরাতে তোকে এই করেছে, আমি তোকে গ্রহণ চলাকালীন তোর আমি এই করব, এর নিরাময়ের ব্যবস্থা করব। তবে আমার 5 রকমের কাঁটা লাগবে, মাছের কাঁটা, কুলের কাঁটা, ফুলের কাঁটা বা ফলের কাঁটা, যেমন ধরো অনেক ফলে কাঁটা হয়, কাঁটা আমাকে 5 রকমের দিবি। আর গ্রহণ চলাকালীন আমি বসবো এই কাজে, আর যখন আমি তোর এই সাথে এই ঝাড়ফুঁকটা করব, গ্রহণ চলতে চলতে গ্রহণ
কেটে যাবে। হ্যাঁ, মানে বলছে এমন টাইমে আমি বসবো যে গ্রহণটার মধ্যে বসবো, যখন আমারও পুরো ঝাড়ফুঁক শেষ হবে তখন গ্রহণটাও ছেড়ে যাবে। তো সেই রকম তিথি দেখা হলো, সেই রকম তিথি দেখে কাটা নেওয়া হলো, 5 রকমের কাটা, কুলের গাছ ভেঙে নেওয়া হলো, বাবলা কাটা নেওয়া হলো, মাছের কাটা নেওয়া হলো, গোলাপ ফুলের কাটা নেওয়া হলো, আর একটা বললো ফল, কাঁঠাল টাইপের একটা ফল যেটা কিনা খুবই কাটা, ওই টাইপের একটা, মানে যখন যে ওরা যেটা জোগাড় করতে পেরেছে 5 রকমের বললো কাটা নেওয়া হলো। বলছে আমি কাটা দিয়ে কাটা তুলবো, যেহেতু কাটার সাথে এর সম্পর্ক। তো বলছে যে কি বলবো, একটা বসার জায়গা করেছে পুরো কাটা দিয়ে। তখন বলছে আমার মা বলছে যে বাবা এই আমার মেয়ের তো লাগবে, এমনি তো শরীরে আর জায়গা নেই, এই ধরনের ওর মানে পচে গেছে সারা শরীরটা। বলছে যে বেটি তুই চিন্তা করিস না, আমি কাটার ওপরে ওকে বসাবো না, কাটার ওপরে মানে একটা মোটা কিছু দিয়ে ওকে বসাবো, আর এই কাটা ডাল দিয়ে আমি ওকে আস্তে আস্তে মেরে মেরে ঝাড়বো, যে কাটা যাতে ওর গায়ে না ফোটে কিন্তু কাটার স্পর্শটা ওর গায়ে লাগে। হ্যাঁ, তো বলছে আমরা পুরো দেখছি যে কিভাবে উনি এই ঝাড়ফুঁক করতে শুরু করলো ঠিক গ্রহণের মাঝামাঝি, কেননা ওনার এই ঝাড়ফুঁক করতে করতে যেন গ্রহণটা ছেড়ে চলে যায়। তো যাই হোক, উনি ওই রকম মন্ত্র করে এই করে মানে উনি যতটা সম্ভব সব কিছু, যখন পুরো ওনারও শেষ, মানে বলছে যে এই রকম কাটাই কাটাই যে মানে কোনো সাধু বা এরকম করে, আমরা এই ফার্স্ট একদম বলছে ওনার ইয়ে শেষ, ঝাড়ানো শেষ আর গ্রহণ শেষ। বলল চলে যা, এই পাশে বলল যে আমি একটা এরকম, উনি জড়িবুটিও তো দেন, জল রেখেছি, এই জলটা ওর সারা শরীরে দিয়ে, আর ওর গায়ের যে, তখন বলছে বাবা বলছি সারা শরীরে আমি স্নান করাবোর জায়গা কোথায়, সারা শরীরেই তোর এই ধরনের ইয়ে। বলে কোনো ব্যাপার না, তুই সারা শরীরে দিয়ে দে, যে এই পুরনো জিনিস ওর শরীর থেকে বেরিয়ে যাবে। আর আমি অনেক লেপ, বলছে যে উনি নানান রকম গাছের নানান রকম শেকড় বেটে লেপ মানে ক্রিম টাইপের তৈরি করে উনি রেখেছেন, ওই লেপ ও শরীরের মধ্যে দিয়ে তখন বলছে যে এই ধরনের ইয়ে তুই ওকে মাখাবি। হ্যাঁ, আর ওর আর কোনো ভয় নেই, আমি আশা করছি তোরা কিছু মনে করিস না, আমি বলছি যে ও ঠিক হয়ে যাবে, তো আর আমার কাছে আসতে হবে না। আর তখন ওর রোশনির মা বলল কি বাবা তা এরকম আপনার কত কি এই সেই, বলে আমার কিচ্ছু লাগবে না বেটি, তুই চলে যা, তুই ভালো হয়ে যা, তোর মেয়ে ভালো হয়ে যাক, আমি এইটাই চাই, তুই আমাকে এসে খবর দিয়ে তবে যা, আমি বলছি আমি যেই ধরনের কাজ করে দিয়েছি ও ভালো হয়ে যাবে। তো যাই হোক, তারপরে কি করেছে, তখন এরকম রোশনিকে নিয়ে এসেছে বাড়িতে, সবাই এরকম আবার সেই ধরাধরি করে বাড়িতে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে ওই ক্রমাগত বলছে ওই লেপ ওর শরীরে, ওই যে জড়িবুটি দিয়ে উনি বানিয়ে দিয়েছিলেন, বলছে সারা শরীরে যখন মাখিয়ে ওকে দেওয়া হলো, ওই দিন রাত্রে বলছে আমার মানে এত ঘুম হয়েছে, এত ঘুম হয়েছে যে আমি মানে প্রায় বহু দিন বহু মাস আমি ওই রকম ঘুমাইনি, যে আমার শরীর থেকে মনে হচ্ছে যে হ্যাঁ শরীরে আমার কোনো জ্বালা যন্ত্রণা কোনো রূপ আমার যেন কিছু অনুভূতি, এমনি ঘাগুলি আছে কিন্তু ওই যে ভেতরে ভেতরে আমার কষ্ট, সেইগুলি আমার যখন কমে গেল তখন আমি পুরোপুরি যে হ্যাঁ এই বাবার ওষুধই আমার কাজে লাগবে। বলছে তারপরে আমি পুরোপুরি আমি ওই ওনার ট্রিটমেন্টের ওপরেই চললাম, পুরো ওষুধ বন্ধ। একটু বলছে যে হয়তো তোমরা ভাববে যে মানে ওষুধ খেয়ে আমার কমেছে, কিন্তু সত্যি না, আমার ওষুধ খেয়ে কমেনি, ওই বাবার লেপ আমি যে পুরো শরীরে দিয়েছিলাম, তারপরে বলছে আমার পুরোপুরি একদম কমে গেছে, কিন্তু আমার পুরো মানে চাকা চাকা এরকম গায়ের মধ্যে দাগগুলি হয়ে গেছে। এটা নিয়ে খুব কান্নাকাটি করছিল যে আমার দাগটা এখনো মেটেনি। তো বাবার কাছে গিয়েছিলাম, বাবা আমাকে এক ধরনের বলছে শেকড় পুড়িয়ে
তার ডাস্ট আমাকে দিয়েছে যে সারা শরীরে আমার মাখতে একটু টাইম লাগবে, পুরো চাকা চাকা শরীরের মধ্যে আমার থোপ থোপ মানে ছোপ পড়ে গেছে এইরকম। তো দেখো আমি তো আর ফিরে যেতে পারবো না যতদিন না আমি, আর জানি না আমার সেই মার্কেটটাই বা থাকবে কিনা, আমাকে নেবে কিনা। তো বাবা বলল যে এমন কেউ করেছে যে কিনা মানে কতটা হিংসা পরায়ণ হলে যে এই ধরনের একটা কাজ করে। তো বলছে আমার রোশনি বলছে যে ওর মায়ের সাথে ও আবার ওই আচারের ফ্যাক্টরিতেই চাকরি করছে, চলেই আছে। তো বলছে যে আমার মনে হলো যেহেতু আমি এখানে কোনো নাম নিচ্ছি না, ওরও নাম নেইনি, আশা করি এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। তো ও বলল যে আমাকে যে যার মানে আমি করতাম, কাজ করতাম, যার যেই এজেন্সি, মানে আমি বলতে ভয় লাগছে, যে এজেন্সির সাথে আমি কাজটা করতাম, বলছে তার ওয়াইফ একটু সন্দেহপরায়ণ ছিল। যে কোনো মহিলার ওর স্বামীর সাথে কাজ করলে, মানে ওদের এজেন্সিতে চাকরি করলে এই মডেলিংয়ে, ও নাকি বলে খুব ঝগড়াঝাটি করতো, স্বামীর সাথে অশান্তি করতো। তো হয়তো সবাই জানতো এই ব্যাপারটা যে ওর বউ ওই রকম। হ্যাঁ, তো আমার মন বলছে কোথাও না কোথাও ও হয়তো আমার এই সর্বনাশটা হয়তো কোনো সন্দেহর বশে, যে ওর স্বামীর সাথে আমার কোনো যাতে সম্পর্ক না হয়ে যায় বা কোনো একটা, ও তো ভয় পেয়েইছে। তো বা আমি এতটা ওপরে উঠে গেছি, হয়তো ওর হাজব্যান্ড আমার সাথে সম্পর্ক তৈরি করে ফেলতে পারে, এরকম যাই হোক কোনো তো একটা কিছু মনে করে আমার সাথে এই ধরনের একটা করেছে। আমি জানি না, আমি সন্দেহ করছি। তো যাই হোক, আমি আমার কপাল, আমি খুব দুঃখে আছি। এইটাই তো আমার কাছে পরম দুঃখ যে আমি যেই লাইনে মানে এতটা এগিয়ে গিয়েছিলাম, তো সব আমার শেষ হয়ে গেল। এখনও চলেই থাকে। আর ঘটনাটা কিন্তু বহুদিন আগে, প্রায় 10 বছর মতন হবে। তো সেই সময়কার ঘটনা। তো এখনও ওখানে এখনও আছে, এখনও ওই জ্যামজেরি আচারের ফ্যাক্টরিতে চাকরি করে, মা মেয়ে ওখানেই থাকে। মানে এটাই একটা ওর দুঃখ যে সেটা নিয়েও সবসময় আর কি চিন্তা মধ্যে থাকে, কান্নাকাটি করে। তো যাই হোক, এই ছিল আমার পরবর্তী ঘটনা কালা জাদুর। তো বলো এবার তোমাদের কেমন লাগলো আমার ঘটনাটা? আমার তো খুব ভয়ানক লেগেছে শুনে, আর মনটাও খুব খারাপ খারাপ লাগছিল। তো বলো তোমাদের কেমন লাগলো? হ্যালো দিদি, রেকর্ডিং শুনে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো। হ্যাঁ, সৌমি রয় বলছে শিউরে ওঠার মতো। সত্যিকারের কথা, মানুষের জীবনটা শেষ হয়ে গেল যেখানে, তো আর কিছু বলার নেই আমার। আচ্ছা ঠিক আছে, তো আমি আজকে দেখো ভূতটা তো একটা ভয়ানক ব্যাপার আছে। তো আমি একটা ছোট্ট একটা ঘটনা, যেটা রিসেন্ট 3-4 দিন আগে ঘটেছে, তো তোমরা আশা করি গত সোমবারের ঘটনা, এটা টেলিভিশনেও দেখিয়েছে, আর পেপারে, কোন পেপারে দিয়েছে, বর্তমানে বেরিয়েছে ঘটনাটা। তো হ্যাঁ, আজকে বর্তমানে ঘটনাটা বেরিয়ে দিয়েছে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে ভূত না হলেও যে ভয় লাগে, গা চমকিয়ে যায়, ভূত হলেই যে সবসময় ভয় পেতে হবে তেমন কোনো ঘটনা না। তো আজকে আমার এই ঘটনাটা শুনলে তোমাদের আশা করি খুবই ভয় লাগবে, আর মন ছুঁয়ে যাবে, কষ্ট লাগবে, এটা ঠিক কথা। যেটা কিনা আজকে সারাদিন আমার সত্যিই প্রচণ্ড কষ্ট লেগেছিল। তো তোমরা তো সবাই জানো, আমাদের পিউ টিউশন করে, আমার মেয়ে পিউ, তোমরা সবাই জানো। তো টিউশন করে, তো আমাদেরই এইখানে ও একটা বসুন্ধরা ফ্ল্যাট আছে, যে অ্যাপার্টমেন্ট, বসুন্ধরা অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, তোমরা যদি আজকের কাগজটা বর্তমান দেখো, তোমরা দেখতে পাবে ডিটেলস সেখানে আজকে বেরিয়েছে, লেখা রয়েছে। তো পিউ ওই ফ্ল্যাটে পড়াতে যায়। এখন পিউ যখন ওই ফ্ল্যাটে পড়াতে গেছে, ওর ছিল 3টের থেকে, মানে 3টে তুই ফিরছিলিস না, 3টেই পড়ানো ছিল, 3টেই ওর পড়ানো ছিল। হ্যাঁ, তো ওই ফ্ল্যাটে 4 তলাতে একজন বয়স্ক ভদ্রলোক একা থাকতেন। হ্যাঁ, ওই ফ্ল্যাটের 4 তলাতে একজন বয়স্ক ভদ্রলোক একা থাকতেন। ওনার সবাই আছে, আমি এখানে ওটা প্রকাশ করব না।
তো সেটা তার ফ্যামিলিগত ব্যাপার। তো সবাই আছে, জানি না উনি কেন একা থাকতেন, খোঁজ খবর কেমন কি নিতেন আমি সেটাও বলবো না। তো এখন উনি যেহেতু একা থাকতেন, উনি কি করতেন, হোম ডেলিভারিতে ওনার খাবারটা আসতো, আর ওনার একজন কাজের লোক ছিল যার কাছে কিনা ওনার চাবি থাকতো। হ্যাঁ, উনি এসে কাজ করে দিয়ে যেত, আর উনি বয়স্ক, একটু চোখেও কম দেখতেন। হ্যাঁ, তো আজকে এই ঘটনাটা তোমরা প্লিজ সবাই শোনো, আর এতটা কষ্ট লাগবে, আর সত্যি কথা বলতে এতটা ভয় লাগবে, ভূত না হয়েও যে এতটা ভয় লাগে আমার গ্যারান্টি এইখানে তোমাদের বলে দিলাম। তো উনি কি করেছেন, উনি না প্রত্যেক দিন 4টের সময় উনি ফ্ল্যাট থেকে নিচেই নামেন, হয়তো চা খান বা দাঁড়ান, কোথাও যান, বয়স্ক মানুষ তো, যথেষ্ট বয়স্ক মানুষ। হ্যাঁ, তো সেই কারণে উনি কি করেছেন, ওই ফ্ল্যাটটা দিয়ে সেদিন মানুষের নিয়তি যদি খারাপ হয়, তার যদি বলে না যে সমন পাঠায় ভগবান, তো সেই কারণে উনি কি করেছেন, যেখানে 4টেই উনি চা খেতে নামেন বা যে কোনো কারণে নামেন, উনি সেদিন 2:45-র সময়, সোমবারের দিন 2:45-র সময় উনি 4তলার ফ্ল্যাট থেকে যখন উনি বেরিয়েছেন ওনার ঘর থেকে, তো তখন যখন উনি লিফটে যখন ইয়ে করেছেন, লিফট প্রেস করেছে বোতাম, তখন উনি দেখছেন যে মানে লিফটটা আসলে খারাপ হয়ে গেছে। তো ওদের ওই অ্যাপার্টমেন্টে না মাঝে মধ্যেই পিও কিন্তু 4তলায় পড়াতে যাচ্ছিল। হ্যাঁ, তো মাঝে মধ্যেই কিন্তু ওই খারাপ হয় লিফটটা। তো এখন উনি যখন দেখলেন লিফটটা খারাপ, তো যেহেতু উনি একটু চোখে কম দেখেন, উনি কি করেছে, ওই 4তলার থেকে 3তলায় উনি হেঁটে নেমেছেন। 4তলার থেকে 3তলা হেঁটে নামার পরে না, লিফট কিন্তু 4তলাতেই খারাপ হয়ে রয়েছে। উনি কি ভেবেছেন, মানে আমি বলতে পারছি না, আমার গায়ে প্রচণ্ড কাটা দিচ্ছে, যে একটা বয়স্ক ভদ্রলোক, তো উনি তো যেহেতু চোখে দেখেন না, উনি কি করেছেন, মানে একটু কম দেখেন চোখে। হ্যাঁ, তো উনি কি করেছেন, নিশ্চয়ই কম দেখেন, না হলে উনি, লিফট কিন্তু দাঁড়িয়ে রয়েছে, উনি কি করেছেন, এমনি যে ফাঁকা জায়গাটার মধ্যে গ্রিল দেওয়া থাকে, ক্লোপসেবল দেওয়া থাকে, উনি ভেবেছে এটাকেই লিফট, বুঝেছো, লিফট কিন্তু 4তলাতেই রয়েছে। উনি কি করেছে দেখো, এটা কিন্তু হয় না, নিয়তি না হলে, উপরের ডাক না আসলে মানুষ এটা হবে না কিছুতেই, কিন্তু ফ্ল্যাটের ওই যে ফাঁকা জায়গায় যে ক্লপসেবল থাকে কিন্তু খোলে না। লিফট না থাকলে সেই ফাঁকা জায়গাটার যে ক্লপসেবল গেট, ওটা কিন্তু খোলে না, কিন্তু ওর যে লিফট 4তলাতে খারাপ হয়ে আটকে রয়েছে, তো তখন কি করেছে ও, যখন এইভাবে যখন লিফটটাকে ওই ক্লপসেবলটাকে যখন খুলেছে, উনি লিফট ভেবে সত্যি সত্যি ক্লপসেবলটা খুলে গেছে, জাস্ট একটা মানুষ যেতে পারে ততটা ক্লপসেবল খুলে গেছে। তো উনি তখন ভেবেছেন যে যেহেতু লিফট খুলে গেছে, উনি ওনার শরীর নিয়ে উনি ওখানে ঢুকে যখন গেছেন, উনি পুরো 3তলা থেকে উনি 1তলায় পড়ে গেছেন। ওই ফাঁকা জায়গাটা দিয়ে উনি পুরো 1তলায় পড়ে গেছেন। তখন বাজে 2:45। হ্যাঁ, 2:45 উনি পড়ে গেছেন। আর পিউ ঠিক 3টের সময় ও 4তলাতেই যাচ্ছে, ও কিন্তু লিফটের জন্য বোতাম টিপেছে, ও কিন্তু লিফট পায়নি। ও তখন হেঁটে যখন যাচ্ছে, ও কিন্তু সেই সময় ওই যে যেখানটা ফাঁকা জায়গা, লিফট নেই, লিফট 4তলায়, ওই ফাঁকা জায়গাটায় ও কিন্তু দেখেছে যে ফাঁকা, ওইটা মানে ক্লপসেবলটা খোলা। তো পিউ তখন ভেবেছে যে আর একটা ধাপ তো আমি উঠে চলে যাব, এরম ও ভেবে না যখন তাকিয়েছে, ও তখন দেখলো যে লাইট, লিফটের ভেতরে তো লাইট জ্বলবে, লাইট জ্বলছে না। যখন লাইট জ্বলছে না, ও তখন কি করেছে, আর এক মানে সেই সময় কিন্তু উনি মরে নিচেই পড়ে রয়েছে। পিউ কিন্তু মানে 15 মিনিট এদিক ওদিক, পিউ কিন্তু সেই সময় হেঁটে মানে মানে ভাবো একবার, যে মানুষটা 15 মিনিট আগে
পড়ে রয়েছে। পিউ 15 মিনিট পর সেই ফাঁকা জায়গাটা দেখতে পেয়েছে। তখন ও দেখলো যে না, এটা তো লিফট না, লাইট তো জ্বলছে না। ও তখন আরেক ধাপ উঁচুতে গিয়ে 4 তলায় ও ঢুকে গেছে। তো যাই হোক, এবার ও তো পড়িয়ে আবার যখন ও চলে এসেছে, তো তখন পরের দিন ওকে ওই ফ্ল্যাট থেকেই ফোন, গতকাল তখন ওই ফ্ল্যাট থেকে ওকে ফোন করেছে যে ম্যাম আপনার আসতে হবে না, আমাদের লিফটটা খারাপ আছে। হ্যাঁ, তো ওই ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক 2 দিন ধরে ওই লিফটে মরে পড়ে রয়েছে, লিফটের একদম নিচে, মানে গ্যাপ দিয়ে উনি পড়ে গেছে। তো উনি তো ওটাকে লিফট ভেবেই ঢুকে গেছে, আর ওই 3 তলার থেকে একদম ডিরেক্ট 1 তলায় এসে পড়েছে। তো তখন কি হয়েছে, এবার কেউ কিন্তু জানে না। এবার সোমবারের দিন ভদ্রলোক পড়ে গেছে, মঙ্গলবারের দিন ওর কাজের যেই মহিলা কাজ করতেন ওনার কাছে চাবি থাকতো, উনি কিন্তু ওনার বাড়িতে ঘরে ঢুকে উনি কাজ করে গেছেন। হ্যাঁ, তো এবার দেখো, উনি যেহেতু একা থাকতেন, কেউ খোঁজ খবর নেওয়ার নেই, কেউ জানেই না যে 2 দিন ধরে মরে লিফটের নিচেই পড়ে মরে রয়েছে। তো এবার পিউকে যখন, এবার আর একজন, 2 জনকে পড়ায়, আর একজনও যখন ফোন করেছে যে ম্যাম আপনার আসতে হবে না, আমাদের লিফটটা খারাপ আছে, তখন পিউ বলছে হ্যাঁ, আর একজনের নাম বললো যে ওর মাও আমাকে বললো আসতে হবে না। তো কি ইস্যুটা কি হয়েছে লিফটে? তখন বলল যে এরকম একজন আমাদের এরকম পড়ে, যেরকম আমি ঘটনাটা বললাম, আমি আর রিপিট করছি না, পড়ে এক ভদ্রলোক এরকম মারা গেছেন। 2 দিন ধরে ওনার গায়ের, মানে হিসাব মতন তো গায়ের ওপরেই হয় না, লিফটটা নামছে, সেই 4 তলা থেকে লিফট নিচে আসছে, যাচ্ছে আসছে, ওনার গায়ের উপরেই ব্যাপারটা হয়। তো উনি কিন্তু মরে ওইখানে পড়ে রয়েছে। যখন গন্ধ ছেড়েছে সেই সময় লোকের খোঁজ হয়েছে যে গন্ধটা কোথার থেকে আসছে। যখন ওরা খোঁজ করে দেখে তখন দেখছে ওই ভদ্রলোক 2 দিন ধরে ওইখানে মরে পড়ে আছে, ওনার ওপর থেকে লিফট উঠছে নামছে। তখন পিউ তখন বলল যে হ্যাঁ আমি তো দেখেছি, আমি দেখলাম লিফট ওরকম ওইখানটা ক্লপসেবলটা খোলা। আমিও যে ভাগ্যিস, মানে মানুষের নিয়তি দেখো, 15 মিনিট আগে আর পরে। পিউ বলছে এবার সবসময় দেখো মোবাইলে তো অনেক সময় কান থাকে যে লিফটটা খোলা, আচ্ছা উঠে পড়ি, কানে মোবাইল থাকে। তাহলে কি কাণ্ডটা আজকে, কত বড় ফাড়া পিউয়েরও ছিল। তো আমার কাছে মানে সবাই বলছে যে যখন লিফট সারাতে এসেছে তাহলে সেই ছেলেগুলি দেখেছে, দেখতেই হবে, মানে একদম ওখান থেকে উকি মারলেই তো দেখা যাচ্ছে যে লিফটটা যারা, তার মানে ছেলে দুটো দেখেও কিচ্ছু বলেনি ভয়ের চোটে। তো যাই হোক, ছেলেগুলিকে পুলিশে ধরে নিয়েছে, ছেলেগুলি এখন আটকানো আছে। যে কেন, ওদের তো দেখার কথাই কথা, অসম্ভব ব্যাপার যে ওরা দেখেনি, ওরা লিফট সারাতে এসেছে ওরা দেখেনি। তো এই ছিল মানে যে কতটা মর্মান্তিক, কতটা ভয়ের, যে ভূত থাকলেই সবসময় ভয় হবে বা মর্মান্তিক ব্যাপার। তো এইরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে পেপারেও বেরিয়েছিল। তাই আমার পিউয়ের জন্যে যে খারাপ লাগছে, যে 15 মিনিট আগে দেখো ওনার ওই ফাঁদটা কার জন্য ছিল ভগবান জানে, যে ওই ভদ্রলোক, উনি বয়স্ক ভদ্রলোক, উনি ওই রকম মানে অস্বাভাবিক মৃত্যু বা এত কষ্টের মৃত্যু যাকে বলে, যেটা হয়েছে। তো সত্যি আমার আজকে শুনে খুব খারাপ লাগছিল, ডিটেলস যখন শুনলাম জানলাম। তো এই ছিল আমার আজকে। আর আমি প্রোগ্রাম শেষ করে দিচ্ছি, যেহেতু দেখো আমি তো সেভাবেই মানে রেডি ছিলাম না, আমাকে কালকেই শ্রেয়া বলেছে আজকে প্রোগ্রামটা করতে হবে। তো সেই কারণে আজকে তোমরা আমি যে না আসার জন্য সত্যি তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোমাদের অতি অতি ভালোবাসায় আমি তোমাদের কাছে আসার জন্যই তো ব্যস্ত হই, তোমরা তো জানো। তো ততটাই তোমাদেরকে ভালোবাসা জানাচ্ছি। তোমরা খুব 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 ভালো থেকো, আর তোমরা খুব খুব ভালো থাকলে আমিও খুব খুব ভালো থাকি। হ্যাঁ, তো ঠিক আছে, গুড নাইট, টাটা। তো কমেন্ট কে কেমন করেছো, কতজন, আসলে আমি আগের সপ্তাহে তোমাদের কথা দিয়ে কথা রাখতে পারিনি, আগের মাসে। তো আমি সত্যি খুব সেই জন্য লজ্জিত। তো বলো তোমাদের কেমন লাগলো এই ঘটনাটা, একটু যদি তোমরা আলোচনা করো তো আমার ভালো লাগবে। সৌমি রয় বলছে কি সাংঘাতিক, ইটস তৃষা বলছে খুব মর্মান্তিক ঘটনা। তো সেটা আজকে সারাদিন এতটা গা কাঁপছিল, এতটা খারাপ লাগছিল, যে আমার ওইটার জন্য লাগছে যে ঠিক জাস্ট সেই সময় পিউ, এবার অনেক সময় তো কানে ফোনটা দিয়ে যে ও তো এটা ভাবতে পারতো, যে ও তো যদি লাইটটা না খেয়াল করতো তো ও তো ভাবতে পারতো ঠিক আছে লিফটে উঠে, আর একতলা তো অসুবিধা নেই, আমি লিফটে উঠে চলে যাই। হ্যাঁ, তো কার জন্যে কখন মরণ ফাঁদ থাকে কেউ বলতে পারে না। হ্যাঁ,
ঠিক আছে, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খুব 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 ভালো থাকো। আর তোমাদের জন্য আমার এত এত ভালোবাসা রইলো। ঠিক আছে, টাটা, গুড নাইট।